মির্জা ফখরুল ইসলামের ওই বক্তব্যের কথা কি আপনাদের মনে আছে? বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে ওইখান থেকে সরিয়ে দেয়া হচ্ছে। এবং এই যে সরিয়ে দেয়া, এটা কিন্তু কাকতালীয় কোনো ব্যাপার নয়, এইটা মির্জা ফখরুল ইসলামের ওই বক্তব্যের সাথে সম্পৃক্ত। অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত কেন হলো? কারণ আপনাদের এই বক্তব্য মনে আছে, আসিফ নজরুলের একটি কথা আপনারা হয়তো ভুলে যাননি। খালেদ মহিউদ্দিন আসিফ নজরুলকে যখন জিজ্ঞাসা করেছিল যে এত লোক রেখে আপনি জামাত সমর্থিত একজন চিফ প্রসিকিউটরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দিলেন, আসিফ নজরুল সেদিন এই প্রশ্নের জবাবে বলেছিল, খালেদ আপনি অন্য একজনকে এনে দেন, আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ এতে রাজি হয় নাই, কিন্তু তাজুল এতে রাজি হয়েছিল। এবং তাজুল আপনারা দেখছেন যে কিভাবে দায়িত্ব পালন করছে। তার মানে ওই দিন আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হোক, বিএনপির তো অসংখ্য আইনজীবী আছে, এদিন কেউ রাজি হয় নাই, কেউ এই দায়িত্ব নিতে চায় নাই। অতঃপর তাজুল ইসলাম যখন সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে গেছেন, একে একে আওয়ামী শীর্ষ নেতাদের যখন একটা বিচারের মধ্যে এনেছেন, এবং যারা সেনাবাহিনীর একটা ক্ষুদ্র অংশ যারা অপরাধের সাথে জড়িত ছিল, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকেও যখন আদালত পর্যন্ত আনতে তিনি সমর্থ হয়েছেন, বাধ্য করেছেন, সেই তাজুল ইসলাম যখন চারিদিকে তার প্রশংসা ছড়িয়ে পড়ছিল এবং আরো উত্তর বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেবার জন্য যখন তিনি আরো বেশি ইফোর্ট দিচ্ছিলেন, ঠিক সেই সময় ক্ষমতার পালাবদল ঘটলো, বিএনপি ক্ষমতায় আসলো। তারা ক্ষমতায় এসেই আওয়ামী লীগের প্রতি তাদের সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রথমে তাজুল ইসলামকে এখান থেকে সরানোর প্রয়োজনীয়তা তারা অনুভব করেছে। কারণ তাজুল ইসলাম সে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না, তার সাহসিকতায়, তার বুদ্ধিমত্তায় এই বিচার প্রক্রিয়া যে পর্যন্ত এগিয়ে এনেছেন, এটাকে এখানেই থামিয়ে দেবার একটা কর্মপন্থা আমরা লক্ষ্য করছি। হয়তো তাজুল ইসলামকে দুই একদিনের ভিতরেই সরিয়ে দেওয়া হবে। তাজুল ইসলামকে সরিয়ে দিলে তিনি এখানে যিনি আসবেন তিনি কম্প্রোমাইজড হবেন, তিনি আপোষ রফার মাধ্যমে, মীমাংসার মাধ্যমে এই বিচার আর বিচার থাকবে না, ফলে যা হবার তাই হবে। এখানেও জাতি আরেকবার হোঁচট খেলো। সৎ মানুষদেরকে এই বাংলাদেশের সিস্টেমের ভিতরে ফেলে তাদেরকে এইভাবেই পুরস্কৃত করা হয়। এই আজ আমি যখন এই ভিডিওটি করছি 22শে ফেব্রুয়ারি, যাত্রাবাড়িতে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করেছে যুব দলের ছেলেপেলে। এটি কি জামাত ইসলাম সামনে আনতে পেরেছে? এটি নিয়ে কি বড় ধরনের কোনো আন্দোলন শোডাউন করতে পেরেছে? চারিদিক থেকে চাঁদার খবর আস্তে আস্তে কান অতিষ্ঠ হয়ে গেছে। কই, জামাত ইসলাম তো এটা ফোকাসিং করতে পারছে না। মোহাম্মদপুরে এক চাঁদাবাজকে ধরেছে, পুলিশ ধরেছে, যদিও সে ছাড়া পেয়ে যাবে অচিরেই। পক্ষান্তরে যে ছেলেটা ধরিয়ে দিল, যার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, সেই ছেলেটার জীবন, ও জেল থেকে বের হয়ে আসলে তো ওকে হয় মেরে ফেলবে, না হয় ওর জীবনটা জাহান্নাম করে দেবে। দেখুন নিজে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে হাজার হাজার চাঁদাবাজির খবর আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। কিন্তু মেইন স্ট্রিমের মিডিয়া, তারা আওয়ামী আমলে তো আর কতটুকু চেটেছে, তার থেকেও কয়েকশো গুণ বেশি চাটা শুরু করেছে এই মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে এই খবর প্রচার হচ্ছে না, যতটুকু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই হচ্ছে। এই যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, কেন সরিয়ে দেওয়া হলো? তিনি তো প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন। তার যে প্রভাব প্রতিপত্তি, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে অনেক কিছু ছাপিয়ে যাচ্ছিল, তারপরে তাকে সরিয়ে দেওয়া হলো, তার নিয়োগ বাতিল করা হলো। অনেক কারণ আছে, অনেক কারণ রয়েছে তাকে সরিয়ে দেওয়ার মতন। তিনি প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে যে একের পর এক বিতর্কের সৃষ্টি করে যাচ্ছিলেন,
সেগুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে দেশের বাইরেও আন্তর্জাতিক বিশ্বেও নানান ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিহিংসার জায়গা থেকে, কেবলমাত্র জামায়াতের প্রতিহিংসার জায়গা থেকে শেখ হাসিনা সহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষ নেতার বিচার কাজ এখানে শুরু হয়েছে। কোনোটি ক্ষেত্রে রায় দেওয়া হয়েছে। সাবেক সেনা কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেও এখানে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এই আইসিটিকে গণ অভ্যুত্থানের অনেকে যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেগুলোকে কেন্দ্র করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষ কর্মকর্তার বিচার এখানে শুরু করতে হলো? বলবো স্রেফ প্রতিহিংসা। কেন এই একই ঘটনায় অভিযুক্ত হিসেবে সাবেক সেনা কর্মকর্তাদের বিচার এই ট্রাইব্যুনালে করতে হলো? বলবো স্রেফ প্রতিহিংসা। কোনোভাবে এই ট্রাইব্যুনালে এই ধরনের বিচার কাজ চলতে পারে না, এটি আমাদের অনেকের অভিমত, অনেকে মনে করি। এখন কেউ আবার মনে করবেন না যে এই জায়গা থেকে, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যে বিষয়গুলো এখানে রয়েছে, সেখান থেকে বিএনপি হয়তো বেশ সততার পরিচয় দিচ্ছে, সেই জন্য তাজুল ইসলামকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়গুলো তা না। আমার মনে হয় তাজুল ইসলামের ক্ষমতা, একের পর এক বিতর্কমূলক যে কাজের সৃষ্টি করছিলেন, তিনি বক্তব্য দিচ্ছিলেন, সেই সবকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেওয়া হলো। টবি ক্যাডম্যানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ব্রিটিশ আইনজীবী, যিনি যুদ্ধাপদের বিচারের সময় এই ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী হিসেবে বা পরামর্শক হিসেবে নিয়োগ পেতে আগ্রহী ছিলেন। জামাতও তাকে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে আসতে দেয়নি এই কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে যখন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শুরু হলো, তখন তাকে এই চিফ প্রসিকিউটরের মূল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সব বিষয়গুলো নিয়ে অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল। তো টবি ক্যাডম্যান যদিও চিফ প্রসিকিউটরের মূল পরামর্শক হিসেবে কাজ করতে আগ্রহী ছিলেন, তারপরেও কিন্তু তিনি এই ট্রাইব্যুনালে তার সঙ্গে যে চুক্তিভিত্তিক যেই নিয়োগের বিষয়টি ছিল, মেয়াদটি পার হওয়ার পরে তিনি আর সেই চুক্তি আর বাড়াননি। সরকারের ইউনূস সরকার রাজি ছিল, আগ্রহী ছিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও রাজি ছিলেন, কিন্তু তিনি আর সেই মেয়াদ বাড়াতে আগ্রহী ছিলেন না। তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে আমি আর কাজ করতে চাই না। কারণটি হচ্ছে তিনি কিছু সংস্কারের দাবি তুলেছিলেন, যেসব আইনি প্রক্রিয়ায় এবং অন্যান্য আরো বিভিন্ন বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছিল, তিনি বলছেন যে এই বিষয়গুলো সমাধান হওয়া দরকার, এইভাবে বিচারিক প্রক্রিয়া চালানো সম্ভব নয়। যখন তার কোনো কিছুতে কর্ণপাত করা হলো না, তিনি আর বিতর্কের মধ্যে থাকতে চাননি, যেহেতু তিনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী। এই ধরনের ট্রাইব্যুনালে কাজ করলে তার নিজের ব্যক্তিগত পেশাগত জীবনেও নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। এই তাজুল ইসলাম তো যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, যখন ৭১ মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার কাজ শুরু হয়, তখন তো আসামি পক্ষের মূল আইনজীবী ছিলেন। সেই আসামি পক্ষের আইনজীবী কিভাবে আবার একই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী, প্রধান আইনজীবী হন, যখন কিনা সেই ট্রাইব্যুনালে সেই যুদ্ধাপরাধের বিচার কাজ এখনো পর্যন্ত চলছে? অতএব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক ক্ষেত্রে। এবং এ কথা তো সত্য যে শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিচার কাজ চলছে, বিচার প্রক্রিয়া চলছে, এই যে ২৪শে গণঅভ্যুত্থানের আহত নিহতদের বিচারের জন্য। কেন প্রতিহিংসার কথা বলছি? তর্কের খাতিরে যদি ধরেও নি যে এইসব কাজে যুক্ত ছিলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য, তারপরেও তো এই ট্রাইব্যুনালে কোনোভাবে বিচার চলতে পারে না। এই কথা আগেও আমি বেশ কয়েকবার বলেছি। শেখ হাসিনা অপরাধী হয়ে থাকলে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা অপরাধী হয়ে থাকলে, এর চেয়ে আরো ১০ গুণ শক্তিশালী ক্ষমতা সম্পন্ন বিশেষ কোনো ট্রাইব্যুনালে তার বিচার হতে পারে, কিন্তু এই ট্রাইব্যুনালে নয়। এই ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছিল ৭১ মানবতা বিরোধী অপরাধের
বিচারের জন্য। এই ট্রাইব্যুনালের নামই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭১-এ পাকিস্তান এবং বাংলাদেশ নামক দুটি রাষ্ট্রের মধ্যে যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা বা পাকিস্তানি আমলাদের নেতৃত্বে বা রাজনীতিবিদদের নেতৃত্বে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, বাঙালিদের উপরে, নারীদের উপরে ধর্ষণের মতন ভয়ঙ্কর একের পর এক ঘটনা পরিচালিত হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবই তো মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধের বিচারের জন্যই এই আদালত গঠন হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা যদি নির্দেশ দিয়েও থাকেন হত্যাকাণ্ডের, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ২৪শে গণঅভ্যুত্থানে, তিনি তো আন্তর্জাতিক কোনো অপরাধ করেননি। যদি দিয়ে থাকেন তাহলে নিজের দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ তিনি দিয়েছেন। এখানে আন্তর্জাতিক অপরাধের কি হলো? সবই প্রতিহিংসা জায়গা থেকে এগুলো শুরু হয়েছিল, করা হয়েছে। এবং তাজুল ইসলাম নিজে জামাত করতেন, জামাতের সদস্য ছিলেন। পরবর্তীতে জামাতের সাবেক কিছু ছাত্র নেতা বেরিয়ে এসে তারা এবি পার্টি গঠন করলেন। এবি পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই তাজুল ইসলাম। পরবর্তীতে যখন তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো, তখন তিনি তার দলীয় পদটা ছাড়তে বাধ্য হলেন। জামাতের গুরুত্বপূর্ণ কেউ অথবা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যাতে জামাতের কেউ না থাকে, এটি তারেক রহমান সেই ব্যবস্থা অংশ হিসেবেই তাজুল ইসলামকে সরিয়ে দিলেন। আর বিতর্কিত কাজবাজ তো রয়েছে, সেগুলো তো বললামই। তাজুল ইসলাম এমন মন্তব্য করেছেন কারো কারো বিরুদ্ধে, যেমন জেনারেল জিয়াউল হাসান, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, গুম খুনের অভিযোগে তাকে আটক করে রাখা হয়েছে, তার বিচার কাজ চলছে। মনে করুন যে একজন আইনজীবী কারোর বিরুদ্ধে যখন তথ্য প্রমাণ হাজির করবে, তথ্য প্রমাণ ছাড়াও যখন কোনো কথা বলবে, বক্তব্য বলবে, তারও তো একটি লাগাম থাকা উচিত। বলে ফেললেন যে তিনি নাকি ১,০০০ সহস্রাধিক মানুষ হত্যা করেছেন, গুম করেছেন। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে ১,০০০ মানুষকে হত্যা করতে হলে সকালে খেয়ে, দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে, ডেলি ৪টা-৫টা করে হত্যা করতে হবে। এই ধরনের মন্তব্য তিনি করেছেন। তিনি যা ইচ্ছা তাই করছিলেন। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়াটা বিএনপির জন্য খুবই দরকার ছিল, খুবই দরকার। সে যে জায়গা থেকে হোক, যেই আদর্শবোধের জায়গা থেকে হোক, যে রাজনৈতিক হিসাব থেকেই হোক। এবং শুধু তাজুল ইসলাম নয়, আমরা দেখছি যে আরো বেশ কিছু স্পর্শকাতর রাষ্ট্রীয় বাহিনীতে বিভিন্ন ধরনের রদবদল চলছে। এটিও খুব জরুরি। এবং আরো সংস্থা রয়েছে, তেমন জামাত একসময় বিএনপিকে খেয়ে ফেলবে, জামাত বিএনপিকে গিলে খেয়ে ফেলবে। বিএনপির সে বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমার মনে হয় সেই দিকে হোমওয়ার্ক এর আগে থেকে শুরু হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হবে। আওয়ামী লীগের প্রতি বিএনপি সদয় হওয়ার দরকার নেই। বিএনপিকে শুধু মনে রাখতে হবে যে এই দলটিও একজন সেক্টর কমান্ডারের হাতে গড়া দল, মুক্তিযুদ্ধের। এই দলটি একজন মুক্তিযুদ্ধের হাতের গড়ে ওঠা দল। সেই আদর্শটুকু অন্তত বিএনপির নেতাকর্মীদের মধ্যে কাজ করতে হবে। তারেক রহমানের চিন্তা চেতনায় কাজ করতে হবে একজন রাষ্ট্রনায়ক হিসেবে। এবং যেই বিতর্কের সৃষ্টি করা হয়েছে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে রায় দেওয়ার মাধ্যমে, তাতে শুধু এই আদালতেই প্রশ্নের মধ্যে পড়েনি আন্তর্জাতিকভাবে। বাংলাদেশে আসলে কি ঘটছে, বাংলাদেশের মানবতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন তো এই ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। এই সব কিছুর মূলে হচ্ছে এই তাজুল ইসলাম।